গুড ইভিনিং। তো আজকের এই ক্লাসটি শুরু করার আগেই আমি তোমরা যারা করে আমার চ্যানেলটিতে নতুন, আমি তোমাদের সঙ্গে একটি বিষয় শেয়ার করব। সেটা আমার কাছে একটু একটু না ভালোই খারাপ লাগার জায়গা। সেটা হচ্ছে এটা যে আমি এর আগে আমার চ্যানেলে 2024 সাল হিসেবে যে সাজেশনগুলো দিয়েছি, তো আমি তখন মানে মনে করতে পারিনি বা খেয়াল ছিল না যে করোনার জন্য যে আমাদের যে একটা ব্যাচ পিছিয়ে গেছে, ঠিক আছে? এবং সেই হিসাবে আমি জানি যে 2024 সাল ছিল, তো তাই আমি 24 সাল হিসেবে তোমাদের সাজেশনগুলোকে দিয়েছি এবং বেশিরভাগ করে জোড় সংখ্যার যে সালগুলো আছে সেই সমস্ত প্রশ্নগুলো থেকে আমি তোমাদের সাজেশন বানিয়েছি। কিন্তু আ আমার যে একটা টেলিগ্রাম গ্রুপ আছে, তো সেখানে আমাকে কিছু ছেলেমেয়ে, আ আমি তোমাদের আগেও বলেছি যে আমার ছেলেমেয়েগুলো খুব ভালো। তো তারা আমাকে বলেছে, "স্যার যে এই সাজেশনটা 2024 সালের জন্য হয়ে গেছে, তো এটা 23 সালের জন্য নয়।" ঠিক আছে? এমনকি সমস্ত পেপারগুলোই, ঠিক আছে? তো সেই জায়গা থেকে পরে আমি ভেবে দিলাম তা তা এটা তো ঠিকই হয়েছে। হ্যাঁ? তো এইজন্য তাহলে ওই সাজেশনগুলো যদি তোমরা সবাই যদি ফলো করো, ওখান থেকে কিছু কমন প্রশ্ন আছে যেগুলো তোমাদের 23 এর ক্ষেত্রেও ভেরি ইম্পোর্টেন্ট, ঠিক আছে? এবার ওটা যদি ওগুলো সবকিছু ফলো করে যাও, তাহলে দেখা যাবে 23 এর ক্ষেত্রে তোমরা হয়তো কমন নাও পেতে পারো বা কম পাবে, ঠিক আছে? সেই জায়গা থেকে আমি তোমাদের কথা দিচ্ছি যে আমি আগামী ৩ থেকে ৪ দিনের মধ্যে সমস্ত পেপার রেডি করে আমি আমার চ্যানেলে দিয়ে দেবো। তোমরা এই এ এই যে ২০২৩ সালের যে সাজেশন হিসেবে যেগুলো আমি দেবো, সেই সমস্ত সাজেশনগুলো তোমরা একটু দেখবে এবং এগুলো তোমরা রেডি করবে, ঠিক আছে? এবং এগুলো রেডি করার পর তোমরা যাবে, ঠিক আছে? হ্যাঁ, তো যাই হোক আরকি। তো সেক্ষেত্রে আমি তোমাদের কাছে আমি বলবো যে যেহেতু ২৪ সাল দিয়ে দিয়েছি, সেদিক থেকে ২৪ সালে যারা তাদের জন্য সেটা উপকারী হয়ে যাবে, মানে উপকৃত লাগবে। এবং তোমরা যারা 23 সাল, ঠিক আছে? তো তোমাদের ক্ষেত্রে এই সাজেশনগুলো তোমরা ফলো করে যাও। এইজন্য আমি খুব কম প্রশ্ন দিয়েছি। আশা করি এগুলো থেকে তোমরা কমন পেয়ে যাবে, ঠিক আছে? তো যাই হোক, তাহলে এই যে ফার্স্ট পেপারের এখানে মডেল 1 এর ক্ষেত্রে 18 নম্বরের জন্য যে প্রশ্নগুলো আমি দিয়েছি সেগুলো হচ্ছে, প্রথমটা হচ্ছে সংকীর্ণ অর্থে শিক্ষা এবং ব্যাপক অর্থে শিক্ষা বলতে কী বোঝো? শিক্ষা ও দর্শন সম্পর্ক আলোচনা করো। শিক্ষার ক্ষেত্রে দর্শন কিভাবে অবদান রাখে, ঠিক আছে? বা শিক্ষার ক্ষেত্রে দর্শনের যে ভূমিকা সেটা তোমাদের আলোচনা করতে হবে। এটা একটা প্রশ্ন। তারপর ২ নম্বরটা হচ্ছে ভারতীয় দর্শনের শ্রেণীবিভাগগুলি আলোচনা করো। অর্থাৎ ভারতীয় দর্শনের যে বিভিন্ন শাখাগুলো আছে, ১ম এ আস্তিক নাস্তিক বলবে, তারপর আস্তিকের মধ্যে কতগুলো ভাগ এবং নাস্তিকের মধ্যে কতগুলো ভাগ সেগুলো। এবং তারপর হচ্ছে ভারতীয় দর্শন হিসেবে বৌদ্ধ দর্শনের অবদান। অর্থাৎ ভারতীয় শিক্ষার ক্ষেত্রে বৌদ্ধ দর্শন সম্পর্কে তোমরা যা জানো সেটা তোমরা লিখবে। সংক্ষেপে ব্রাহ্মণ্য এবং বৌদ্ধ শিক্ষার তুলনামূলক আলোচনা। অর্থাৎ সেই যে ব্রাহ্মণ্য যে একটা শিক্ষা ব্যবস্থা এবং বৌদ্ধ যুগের যে একটা শিক্ষা ব্যবস্থা, সেই ২ শিক্ষা ব্যবস্থার মধ্যে তোমরা তুলনা করবে। আবার যদি এখানে যদি তোমরা দার্শনিক দিক থেকে যদি তোমরা দেখো দর্শন শাস্ত্র হিসেবে, তাহলে তোমরা চলে যাবে, একটা হচ্ছে তোমার বেদান্ত দর্শন, ওটাকে আমরা ব্রাহ্মণ্য বলতে পারি, এবং অন্যদিকে বৌদ্ধ দর্শন। এই দুটো দর্শনের যে একটা তুলনামূলক আলোচনা, সেটা তোমরা আলোচনা করবে। ওকে? এবং এক্ষেত্রে ৩ নম্বর প্রশ্নটা যে আছে, দর্শনের সংজ্ঞা দাও, দর্শনের প্রকৃত কাজ ব্যাখ্যা করো, সঙ্গে শিক্ষা দর্শনের বৈশিষ্ট্য লেখো। এটা একটা প্রশ্ন। এরপর হচ্ছে শিক্ষার লক্ষ্য, শিক্ষা পদ্ধতি এবং পাঠ্যক্রম সম্পর্কে জন ডিউই এর অবদান আলোচনা করো। তাহলে এই যে তোমাদের ১৮ জন্য আমি এখানে ৪ টা প্রশ্ন রেখেছি এবং সমস্ত প্রশ্নগুলো খুব সোজা, ঠিক আছে? তোমাদের ক্ষেত্রে আশা করি তৈরি করা কঠিন হবে না, ঠিক আছে? এরপর ১২ নম্বরের জন্য যে প্রশ্নগুলো, শিক্ষার লক্ষ্য, পাঠ্যক্রম, শিক্ষণ পদ্ধতির ক্ষেত্রে প্রাচ্য দর্শনের ভূমিকা লেখো। ঠিক আছে? তাহলে এই যে প্রাচ্য দর্শন, পাশ্চাত্য এবং প্রাচ্য এই দুটো দর্শন আছে। তো সেক্ষেত্রে প্রাচ্য দর্শনের যে ভূমিকা সেগুলো তোমরা লিখবে। এরপর হচ্ছে ফ্রয়েবেল একটি শিক্ষাগত পরীক্ষা করেছিলেন। অর্থাৎ ফ্রয়েবেলের যে শিক্ষা পদ্ধতি সেটা কিন্তু এখানে তোমরা আলোচনাটা করবে। ঠিক আছে? এটা। এবার শিক্ষার লক্ষ্য, পাঠ্যক্রম এবং শিক্ষা পদ্ধতি সম্পর্কে পেস্তা লোদির অবদান আলোচনা করো। এটা যেহেতু এর আগের আমি ২৪ এ দিয়েছি, এটা কিন্তু এই যে ২০৩০ সালেও কিন্তু তোমাদের জন্য একটা ইম্পোর্টেন্ট। আর এইজন্য এই নোটটা কিন্তু অলরেডি তোমাদের দেওয়া হয়ে গেছে, ক্লাসটিও করানো হয়ে গেছে। তা তোমরা সেখান থেকে তোমরা এটা পেয়ে যাবে। ঠিক আছে? এরপর হচ্ছে প্রকৃতিবাদ বলতে কী বোঝো? তাহলে এই যে দর্শনটা যে আছে প্রকৃতিবাদ, এটাও কিন্তু তোমাদের দেওয়া আছে। কিন্তু ওখানে প্রকৃতিবাদের প্রকারভেদ ছিল না। ঠিক আছে? তাহলে এখানে তোমরা প্রকারভেদগুলো আলোচনা করবে। সঙ্গে আমি এটাও বলছি যে তোমাদের কিন্তু আমি আগামী ২ দিনের মধ্যেই এই ফার্স্ট পেপার তো আজকে তোমরা যারা করে ক্লাস পাচ্ছ। আর তোমরা যারা নতুন তোমরা টেলিগ্রাম গ্রুপটাতে জয়েন হয়ে যাবে। আমি আমার এই যে সাজেশন যে প্রশ্নগুলো আছে, এগুলো সমস্ত প্রশ্ন আমি কালকের মধ্যে আমি সমস্ত কিছু পিডিএফ করে তোমাদের দিয়ে দেবো। ঠিক আছে? সেটা আমি যেমন করেই হোক আমি তোমাদের দিয়ে দেবো। আশা করি সে সমস্ত নোট তোমাদের জন্য উপযোগী এবং ভালো হবে, খারাপ হবে না।
ঠিক আছে? এরপর তো শিক্ষার লক্ষ্যকে কত ভাগে ভাগ করা যায় এবং উদাহরণসহ আলোচনা করো। তো দেখো, এখানে শিক্ষার লক্ষ্যকে আমরা বিভিন্ন ভাগে ভাগ করতে পারি ও লক্ষ্যগুলোকে আলোচনা করতে পারি। এর জন্য আমার একটা ক্লাস দেওয়া আছে আমার চ্যানেলটিতে। সেখানে আমি ১৪-১৫টা লক্ষ্যের কথা বলছি। তো এখানে যেহেতু তোমাদের বিভিন্ন ভাগে ভাগ করা যায়, আমি এক্ষেত্রে বলব তোমাদের সিলেবাসে যেহেতু ওই ১৪টাতে আছে, সঙ্গে ব্যক্তিতান্ত্রিক এবং সমাজতান্ত্রিক এই লক্ষ্য দুটোকে বেশি করে গুরুত্ব দেওয়া হয়েছে। তাহলে এই দুটো কিন্তু তোমরা এখানে আলোচনা করতে পারো। ঠিক আছে? কিন্তু তার উত্তরে তোমাদেরকে সেভাবে শুরু করতে হবে। ঠিক আছে? যেমন ধরে নাও যে, আচ্ছা যাক, আমি এটা পরে তোমাদের বুঝিয়ে দেব। এরপর হচ্ছে গান্ধীজির প্রবর্তিত বুনিয়াদী শিক্ষা পদ্ধতি সম্পর্কে লেখো। অর্থাৎ বুনিয়াদী শিক্ষা ব্যবস্থা যা আছে সেটা তোমরা লিখবে এবং কেন এটাকে আ কি হচ্ছে বুনিয়াদী বা নৈতিলিম বলা হয় এটা। ঠিক আছে? তাহলে এই দুটো তোমরা পার্ট পড়ে যাবে। তারপরে ৪ নম্বরে ভাববাদী দর্শনের লক্ষ্যের প্রাসঙ্গিকতা, অর্থাৎ লক্ষ্যটা কি সেটা। তারপর গণতান্ত্রিক লক্ষ্যটি সম্পর্কে লেখো এটা। তারপর শিক্ষার্থীদের মধ্যে আন্তর্জাতিকতা বোধের বিকাশ ঘটাতে শিক্ষা কী ভূমিকা গ্রহণ করে সেটা তোমাদের জানতে হবে। সঙ্গে শিক্ষায় প্রাচীন শৃঙ্খলাবোধের ধারণা। ঠিক আছে? একটা প্রাচীন শৃঙ্খলাবোধ, তাহলে সেটা তোমরা জানবে। তারপরে পরাবিদ্যা এবং অপরাবিদ্যার ধারণা। এরপর মডেল 2 তে আমরা চলে যাব। তো এখানে কি বলছে, উপনিষদ শিক্ষার মূল বৈশিষ্ট্য। তাহলে উপনিষদী শিক্ষা মানে আমাদের ব্রাহ্মণ্য যুগের শিক্ষা ব্যবস্থার কথা বলা হয়েছে। এটা কিন্তু তোমরা কেউ ভুল করবে না। ঠিক আছে? মানে বেদিক পিরিয়ড অফ এডুকেশন ইন ইন্ডিয়া এটা। ঠিক আছে? তাহলে সেখানকার মূল লক্ষ্যগুলো কী কী এবং সেক্ষেত্রে শিক্ষার পদ্ধতি, পাঠ্যক্রম, শিক্ষণ পদ্ধতি, শিক্ষার লক্ষ্য, এই যে বিষয়গুলো যাচ্ছে সেগুলো তোমরা ভালো করে পড়বে। অর্থাৎ যখন তোমরা বৈশিষ্ট্য পড়বে দেখবে এগুলো অটোমেটিক কিন্তু হয়ে যাবে এবং এই বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে তোমাদের কিন্তু ভালো করে কিন্তু নোটটা তৈরি করতে লাগবে। তাহলে এটা তোমাদের জন্য ভালো ইম্পর্টেন্ট। এটা আমি বলব যে এইটা এবং বৌদ্ধ এবং ইসলাম এই ৩টার মধ্যে যেকোনো একটা আসবেই। ঠিক আছে? তাহলে এই ৩টা পর্যন্ত একটা আসবেই, কমন পাবেই তোমরা। একদম ১০০%। ঠিক আছে? তো যাক, তাহলে এটা। এরপর কি আছে যে জাতীয় শিক্ষানীতি ১৯৮৬ এর মূল বৈশিষ্ট্যগুলি লেখো। অর্থাৎ ১৯৮৬ সালে যে আমাদের যে জাতীয় শিক্ষানীতি হয়েছিল, তো সেই ক্ষেত্রে কী কী বৈশিষ্ট্য বা কী কী সুপারিশ করা হয় সেগুলো লিখবে। সঙ্গে বর্তমান শিক্ষা ব্যবস্থার পরিপ্রেক্ষিতে এটির মূল্যায়ন, অর্থাৎ বর্তমান শিক্ষা ব্যবস্থা সেটাকে আমরা কীভাবে দেখছি বা কীভাবে ওর কোন কোন বিষয়গুলো আমরা শিক্ষার ক্ষেত্রে অন্তর্ভুক্ত করেছি সেই বিষয়গুলো তোমাদের আলোচনা করতে হবে। এরপর কি বলছে, তাহলে আমি কি বললাম, এর আগে ছিল উপনিষদ বা ব্রাহ্মণিক শিক্ষা। এরপর এটা চলে আসবে কিন্তু তোমাদের বৌদ্ধ শিক্ষা ব্যবস্থা এবং এখানে কি বলা আছে যে শিক্ষার লক্ষ্য, পাঠ্যক্রম এবং শিক্ষণ পদ্ধতি এই ৩টিকে গুরুত্ব দিয়ে তোমাদের বৌদ্ধ শিক্ষা ব্যবস্থার বৈশিষ্ট্য এটা লিখবে। তাহলে এবার এখানে আমি একটা কথা বলি যে এই ৩টা লিখলেই তোমাদের মনে ৬ নম্বরে ৬ নম্বরে তো উত্তর হবে না, বা হলেও আমি শেষের দিকে বলবো যে প্যারা করে তোমরা এরপরে লিখবে যে এছাড়াও অন্যান্য বৈশিষ্ট্যগুলো হচ্ছে, সেখানে তোমরা বিহার, প্রবোজ্জা এই সমস্ত একাধিক পয়েন্ট তোমরা লিখে রাখবে বা সেগুলো তোমরা আলোচনা করবে। এরপর হচ্ছে উডের ডিসপ্যাচ যা আছে, উডের ডিসপ্যাচের বিভিন্ন সুপারিশগুলো কী কী সেগুলো তোমরা আলোচনা করবে। সঙ্গে এই উডের ডিসপ্যাচকে কেন বা সে উডের ডিসপ্যাচের বা উডের শিক্ষা দলিলকে কেন ম্যাগনা কার্টার সঙ্গে তুলনা করা হয়েছে এটাও তোমরা একটু ব্যাখ্যা করবে। ওকে। এরপর হচ্ছে ইসলামিক শিক্ষার লক্ষ্য, স্তরসমূহ এবং পাঠ্যক্রম বর্ণনা করো। এটা একটা। লর্ড কার্জন শিক্ষানীতি এটাও ইম্পর্টেন্ট। মুতলে শিক্ষা কমিশনের প্রস্তাব বা গঠনগত সংস্কার এটা। সঙ্গে হচ্ছে প্রযুক্তি শিক্ষা এর কতগুলো এর কী কী, আচ্ছা প্রতিষ্ঠাকে এর পুস্তকগুলি, ওহো! এখানে সুপারিশগুলি হবে। ঠিক আছে? এটা পুস্তক নয়, সুপারিশ হবে। অ্যাকচুয়ালি তোমাদের আমার ওই ভুলটার জন্য আমি নিজে এত গিল্টি ফিল করছি যে আমার নিজেরই খারাপ লাগছে যে আমি ছেলেমেয়েদের ভালো করতে গিয়ে না খারাপই করে দিলাম। আমি এখানে আবার একটা কথা বলছি, ইউটিউব চ্যানেলে আমি মূলত কামাই করার জন্য করিনি, এমনি জাস্ট শখের জায়গা থেকেই করেছি। তো এই জায়গা থেকে আমি চাই যে কারো ভালো করতে গিয়ে না খারাপই করে ফেলি। এইজন্যই আমার একটা খারাপ লাগার বিষয়। ঠিক আছে? তো যাই হোক, তাহলে তোমরা একটু ওটা দেখবে। এরপর হচ্ছে কি কোঠারি কমিশন প্রস্তাবিত এই যে 10+2+3 ধরনের শিক্ষা স্তর কী এবং ভারতের শিক্ষা ব্যবস্থায় এর সাফল্য বিচার করে এটা। তারপর শিক্ষার বৃত্তিমুখীকরণ বলতে কী বোঝো? ঠিক আছে? তারপর হচ্ছে ব্যক্তিগত শিক্ষার ক্ষেত্রে ভারতের বর্তমান অবস্থা কী এটা। আচ্ছা, এটা ব্যক্তিগত না, এটা বৃত্তিগত শিক্ষা হতো। ঠিক আছে? তো এটা তোমরা একটু দেখে নিবে। ঠিক আছে? বৃত্তিগত শিক্ষার ক্ষেত্রে ভারতের অবস্থান কোথায়? তারপরে বৌদ্ধ শিক্ষার কেন্দ্র নালন্দা বিশ্ববিদ্যালয়ের অবদান বা গুরুত্ব এটা একটা আসবে। ঠিক আছে? ঠিক আছে? এরপর চলে আসবে গ্রামীণ বিশ্ববিদ্যালয়, অপারেশন ব্ল্যাকবোর্ড, সকলের জন্য শিক্ষা, বিদ্যালয় গুচ্ছ, মক্তব, মাদ্রাসা, লর্ড কার্জনের শিক্ষার এটা, তারপর নবোদয় বিদ্যালয়। তাহলে এইগুলো হচ্ছে তোমাদের, তাহলে তোমাদের জন্য আমি বলব ভেরি ইম্পর্টেন্ট। তাহলে তোমরা সবাই এগুলো একটু ভালো করে তোমরা তৈরি হয়ে যাবে। ঠিক আছে? এবং তোমরা যারা নতুন আমি তোমাদেরকে বলব যে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো এবং আমার টেলিগ্রাম গ্রুপ এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওখানে তোমরা জয়েন করবে। তোমরা ওখান থেকে সমস্ত পিডিএফ নোট পেয়ে যাবে। ঠিক আছে? তাহলে ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থেকো।